This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কি ভালো লাগছে না? হাওয়ায় পুজোর গন্ধ এসেই তো গেল। 1029 বছরের রীতি মেনে আজ কৃষ্ণা নবমী তিথিতেই বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে মুহুর্মুহু কামান দেগে হয়ে গেল মৃন্ময়ীর আবাহন। হাওয়ায় পুজোর গন্ধ, তবু বন্ধ হয়নি কলরব, আন্দোলনের কলরব। আমাদের সরকারের ডাটা অনুসারে, আরটিআই করা ডাটা অনুসারে 6500 মাত্র শিক্ষক রয়েছেন। মানে এখনো 7500 ভ্যাকেন্ট পোস্ট আছে বাঁকুড়াতেই শুধুমাত্র। আর 371টি স্কুল আছে যারা শিক্ষক শূন্য। এইভাবে প্রাথমিক স্কুলের, প্রতিটি প্রাথমিক স্কুলের শিক্ষা ব্যবস্থা চরম ভেঙে পড়ছে। আমরা 2022 স্টেট পাস আমরা হবু শিক্ষকবৃন্দ, একমাত্র আমাদেরই টেট পশ্চিমবঙ্গ ইতিহাসের সবথেকে স্বচ্ছ টেট। কিন্তু এই টেটে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি বলে ইচ্ছা করে আজকে সেই টেটকে বসিয়ে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষ শূন্য পদ আছে, উনি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বারবার এটাও বলেছেন যে, এটাও পরে বলেছেন প্রতিশ্রুতি মনে প্রতারণা। আমরা এই প্রতারণা মানছি না, তাই আমরা ডাক দিচ্ছি নেপাল থেকে শিক্ষাহীন 50,000 শূন্য পদ দিন। তার কারণ নেপালের সরকার কেন পড়েছে আপনারা জানেন, দুর্নীতি আজ পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে। মল্ল রাজবাড়িতে মৃন্ময়ীর আবাহনের দিনেই বাঁকুড়া জেলাতে নিয়োগের দাবিতে স্লোগান 2022-এ টেট উত্তীর্ণদের। অনেক আন্দোলনের পরও 2016 এসএসসির সব নিয়োগ বাতিল হয়েছে, আবার পরীক্ষা হয়েছে, তারপরেও আন্দোলন থামেনি। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে নিয়োগের দাবিতে প্রতিবাদে এখন বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে নিয়োগ নিয়ে প্রতিবাদ। নিয়োগ দিন, নিয়োগ দিতেই হবে। নেপাল থেকে শিক্ষাহীন এই বঞ্চনা মানছি না, মানব না। মহিষাদলের কমলপুর গ্রামে অন্য প্রতিবাদ। গ্রামের বাসিন্দা সুজাতা মাইতি বাড়ির বাইরে পোস্টার দিয়েছেন, রাজ্য সরকারের অনুদান পাওয়া পুজো কমিটিগুলো যেন চাঁদা চাইতে আসবেন না। তার কথাতেও যোগ্য শিক্ষকদের কথা, দুর্নীতির ধাক্কায় যাদের চাকরি গেছে। মা দিদি তো সবাইকে চাঁদা দিয়েছে 1,10,000 করে, তাহলে আবার বাড়িতে বাড়িতে এসে লেখাই আছে অনুরোধ করবে না চাঁদার জন্য আসছে কেন, কি জন্য। কিন্তু ওই টাকাটা যদি যারা ছাত্রছাত্রীরা দীর্ঘদিন পড়াশোনা করে যোগ্য হয়ে তারা পাচ্ছে না, যদি তাদের কাজে লাগাতো, এটাই অনুরোধ, আর কিছু না। তো এটা ঠিকই আছে, একটা পুজো হচ্ছে, সেখানে একটা সরকার 1,10,000 টাকা দিচ্ছে। শুধু 1,10,000 টাকা নয়, ইলেকট্রিক বিলের উপর 75% না কত পার্সেন্ট ছাড় দিচ্ছে। এই টাকাগুলো তো সাধারণ মানুষের উপর থেকেই যাচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা, পাবলিকের ট্যাক্সের টাকা। যে লোকটা ডেলি মজুর, তার যে সঞ্চয়ের টাকা সেখান থেকে যাচ্ছে। আজকের এটার জন্য যদি কোনো মানুষ বলে আমি এবার চাঁদা দিতে পারবো, সরকার তো আপনাকে চাঁদা দিয়ে, ভুল কি বলেছে? কোনটা যে ভুল আর কোনটা যে ঠিক বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়ার পরও তবু শিক্ষকদের আন্দোলনে কোনো বিরাম নেই। রণেভঙ্গ দিয়ে চাকরি হারানো একদল শিক্ষক ফের পরীক্ষায় বসতে বাধ্য হয়েছেন। আর এবার পুজোর আগেই যদি এই রকম দৃশ্য দেখতে পান, একদম অবাক হবেন না। যাকে নিয়োগ দুর্নীতির মাথা বলেছিল কেন্দ্রীয় এজেন্সিগুলো, সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগেই জেলের বাইরে বেরিয়ে আসতে পারেন। মানুষ এখন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাইছে না। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট, তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত। অনেক তো গল্প চলছে, কিন্তু যারা স্লিম, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, যাদের তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন, তারা কোথায় যাবেন? তো এইসব দেখে শুনে মানুষ ক্লান্ত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আর কারোর কোনো উৎসাহ নেই।
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতারা উৎসাহ হারিয়ে ফেললেন কেন কে জানে। কেন্দ্রীয় এজেন্সি এখনো কাজের কাজ করতে পারেনি বলেই হয়তো, কিন্তু আম আদমির উৎসাহ আছে। পার্থকেই তো নিয়োগ দুর্নীতির কিংপিন বলেছে সিবিআই ইডি। তার বান্ধবীর ফ্ল্যাট থেকেই তো উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল। সেই পার্থই গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন। তবে এখনই পার্থর জেল মুক্তি হচ্ছে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জামিন পাননি পার্থ। ওই জামিন মামলার শুনানি সোমবারই শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। 2022-এ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হবার পরে বিভিন্ন সময় বিভিন্ন আদালতে আর্জি জানিয়েছেন জামিনের। কখনো নিম্ন আদালতে, কখনো হাইকোর্টে, কখনো বা শীর্ষ আদালতে জামিন মামলা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যে জামিনও পেয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় যেখানে অয়নশীলরা একই অভিযোগে অভিযুক্ত, তারা যদি জামিন পান কেন তিনি পাবেন না, এই প্রশ্ন বারবার রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবং সবশেষে সিবিআই এর বিশেষ আদালত 90,000 টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে। যদিও এর পরেও আপাতত একটি মামলা ঝুলে থাকায় আপাতত তার জেল মুক্তি হচ্ছে না। সিবিআই এর যাবতীয় মামলা থেকে জামিন পাওয়ার পরে একটি মাত্র প্রাথমিকের মামলা এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ ইতিমধ্যেই সেই মামলার শুনানি শেষ করেছেন। আপাতত রায়দানের অপেক্ষা। এবং এই মামলায় যদি একবার জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী 2022-এর পরে 3 বছর পর তার জেল মুক্তির সম্ভাবনা থাকছে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী। বলো 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 সবে। জেল থেকে বেরোনোর পর তৃণমূলের প্রাক্তন মহাসচিব কি আবার স্বমহিমায় দলে ফিরবেন? কেন এই প্রশ্ন করছি? হ্যাঁ, এরকম নজির তো আছে বাংলার রাজনীতিতে। তৃণমূলের ঘরানাতে আছে এরকম নজির। যেমন দলে ফিরেছেন স্বমহিমায় গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল, কোনো কষ্ট কল্পনা নয় ফিরে আসাটা। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও ফিরে এসেছেন। ফিরলে দলে ফিরবে কি ফিরবে না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তবে তৃণমূল কংগ্রেস চোরেদের দল। যেরকম বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, সেরকম চোরেরা তৃণমূলে সুন্দর। তো স্বাভাবিকভাবে তিনি তৃণমূল অলঙ্কিত করেই থাকবেন বলে আমার মনে হয়। বিচারপতি শুভ্রা ঘোষ যেদিন রায় ঘোষণা করবেন সেদিনই বোঝা যাবে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে না ভিতরে। শনিবারের বারবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যের কারা, ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তার ডাকনাম কি জানেন তো? দল তাকে কি নামে ডাকে? চাঁদু বলে ডাকে। কোন খেল তিনি দেখছেন এখন বলুন তো? সেই গানটার কথা মনে পড়ছে, ও চাঁদুরে। রাজ্যের আরও এক মন্ত্রী গ্রেফতার হবেন কিনা সেটা শনিবার জানা যেতে পারে। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। কিন্তু আজকে নতুন তথ্য প্রমাণ দেওয়ার কথা বলছি, সে দিয়েছে, দেখা যাবে। আমাদের তো উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দেবো। আপনার যে 12 কোটি টাকার সম্পত্তি সেটা হিসাব বহির্ভূত বলে জানাচ্ছে ইডি, সেটা প্রমাণ হয়ে পড়ে। এক সুতোর জন্য আটকে আছে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আটকে আছে। ওই প্রাথমিক নিয়োগ মামলার চার্জশিটেই আছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। 6 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ সিনহা। ইডি মন্ত্রীকে হেফাজতে নেওয়ার আবেদন করেও পায়নি। আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল মন্ত্রী চন্দ্রনাথকে। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে। কেন চার্জশিট? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। চার্জশিটে ইডি আনলাকি 13 ঝুলিয়ে দিয়েছে মন্ত্রীর ঘাড়ে। ইডি চার্জশিটে দাবি করেছে চন্দ্রনাথ 159 জন প্রার্থীর তালিকা দিয়েছেন। প্রত্যেকের থেকে গড়ে 8 লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই অঙ্কে 159 × 8 মানে গুণ করুন, অর্থাৎ 12.72 কোটি টাকার হিসেব দিচ্ছে ইডি। ওই 13 কোটি টাকা ধরে নিন, মানে রাউন্ড ফিগারে 13 কোটি। কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা জমির হিসেব কষে এই টাকার হিসেব চার্জশিটে দেখাতে পারেনি ইডি। টাকার হিসেব বের করতে মন্ত্রীকে হেফাজতে দরকার, এমনটাই ইডির দাবি।
পোক্ত কোনো ক্লু কিন্তু ইডি আদালতে এখনও পর্যন্ত জমা দেয়নি যে এই 13 কোটির হিসেবটা তারা কোথা থেকে দিচ্ছে, কিন্তু তারা একটা হিসেব করে জমা দিচ্ছে, যেই জায়গাটাতেই আপত্তি তুলেছে চন্দ্রনাথ সিনহার আইনজীবীরা। এবং তাদের বক্তব্য যে চন্দ্রনাথ সিনহার পরিবার, বনেদি পরিবার, তাদের চাষাবাদ রয়েছে এবং অন্যান্য ব্যবসা রয়েছে, সেই ব্যবসার টাকাই তার অ্যাকাউন্টে এবং অন্যান্য জায়গায় বা তার সেই টাকাতেই সম্পত্তি কেনা রয়েছে। এটা তো ভোটের ঠিক একটুখানি ভোট ব্যাপার হলে বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পারবে না, ফলে তারা তো এইগুলোই করেন, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ, এইগুলো দিয়ে পলিটিক্স। এবার তো আবার নির্বাচন কমিশনকে নামিয়েছেন। নতুন করে আদা জল খেয়ে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, কিন্তু আজ আদালতে নতুন তথ্য প্রমাণ হাজির করেও মন্ত্রীকে হাতে পেল না ইডি। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা চাদুদা বলে। আমার ছোটবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, এবার চাদুরে কেমন তুমি খেল দেখবে ও চাদু। ইডি আজকে প্রস্তুত হয়ে এসেছিল চন্দ্রনাথ সিনহার জামিনের যে আদেশ রয়েছে বিশেষ ইডি আদালতের, সেটা খারিজ করে 7 দিনের জন্য তারা নিজেদের হেফাজতে চাইবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সেখানে তার জমি সংক্রান্ত একাধিক নথির বিস্তারিত তথ্যের ব্যাখ্যা ছিল, কিন্তু শুনানির শুরুতে চন্দ্রনাথ সিনহার পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা জানান যে তারা এখনই এই শুনানি, অর্থাৎ ইডি যে রিপ্লাই দিয়েছে তার শুনানি করতে প্রস্তুত নয়, তাদের সময় চাই। এবং সময় চেয়ে কতদিন পর্যন্ত, তারা আগামী শনিবার পর্যন্ত সময় চেয়েছে। এবং চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে, ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরও 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক, বেনামে নামে প্রত্যেকটি। কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই। কিছু বোকা এমএলএ আছে তারা 30-40 কোটি অবধি পৌঁছতে পেরেছে। এদের তৎপরতা দেখলেই বুঝবেন সামনে ভোট আছে। সাধে কি আর বলে, অর্থই অনর্থের মূল। যত কাণ্ড এই দুনিয়ায় সব এই যে টাকা নিয়ে। বাংলায় নেতা মন্ত্রীদের হাল তো দেখছেন তাদের কেমন লাইফস্টাইল, কেমন জীবনশৈলী, কত উপার্জন আর কেমন জীবন। হ্যাঁ, তাদের ছেলে মেয়েদের কি অবস্থা। এর মধ্যে আর এক কাণ্ড পড়শি রাজ্যে অসমে খোঁজ মিলেছে আর এক কীর্তিমানের। তিনি কোনো নেতা ফেতা নন, আমলা, অসমে সরকারি চাকরি করেন, তারও প্রচুর টাকা, বেহিসেবি টাকা। দুর্নীতির অভিযোগে অসমের সিভিল সার্ভিস অফিসার নূপুর বোরা গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার নগদ 1 কোটি টাকা। এছাড়াও প্রচুর গয়না, আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তি মামলায় পাকড়াও এই আমলা। ডিসপ্রপোর্শনেট অ্যাসেট যাকে বলা হয়। কামরূপ জেলার গোড়াইমারিতে সার্কেল অফিসারের দায়িত্ব সামলাচ্ছিলেন নূপুর। অসমের ভিজিলেন্স সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল নূপুরের বিরুদ্ধে একাধিকবার। তার গতিবিধির ওপর বেশ কিছুদিন অসমের ভিজিলেন্স নজরদারি চালাচ্ছিল। এই আমলার কর্মকাণ্ড দেখে শুনে হাতে গরম প্রমাণ নিয়ে এবার তার বাড়িতে হানা দিয়েছে ভিজিলেন্স। হাতে হাতে ফলও পাওয়া গেছে, সেখানেই পাওয়া গিয়েছে গুপ্তধন। জানা গেছে এই অভিযানে নূপুরের গুয়াহাটির বাড়ি থেকে পাওয়া গেছে প্রায় 92 লক্ষ টাকার নগদ ক্যাশ এবং 1 কোটি টাকার সোনা হীরের গয়নাগাটি, জেওরাত যাকে বলা হয়, জেবরাত। এছাড়াও তার বরপেটার ভাড়া বাড়িতে অভিযান ভিজিলেন্স সেলের, সেখান থেকে উদ্ধার হয়েছে আরও 10 লাখ টাকা নগদ। আমলার বাড়িতে টাকা গয়নার এমন পাহাড় দেখে তদন্তকারী অফিসার যারা, তাদেরও চোখ কপালে উঠে যাচ্ছে। আমলা আর কোথায় কি তিনি লুকিয়ে রেখেছেন কে জানে, এখনও হয়তো ক্রমশ প্রকাশ্য। এই অফিসারের কেরিয়ার গ্রাফটা একবার দেখে নিন। অফিসারের কেরিয়ার গ্রাফ 2019 সালে মাত্র 6 বছর চাকরি করছেন, এর মধ্যেই এই কাণ্ড করে বসে আছেন। ইন্টেন্টটাই খারাপ, একবারে বিসমিল্লাহ গলদ। 2019 সালে অসম সিভিল সার্ভিসে যোগ দেন নূপুর বোরা। 2023 সালের জুনে বরপেটা সার্কেল অফিসার হিসেবে যোগ দেন। পরে কামরূপে বদলি হয়েছিলেন নূপুর। আমলা হিসেবে সোমবারই তাঁর কর্মজীবনের 6 বছর পূর্ণ হয়। গুয়াহাটির গোটানগরে ফ্ল্যাট রয়েছে তার। এছাড়া আরও 4 জায়গায় স্থাবর সম্পত্তির হদিশ পেয়েছেন ভিজিলেন্স কর্তারা। অভিযোগ, বেনামেও বহু জমি কিনেছেন নূপুর, এমনকি বেআইনিভাবে সরকারি জমি সন্দেহজনক লোকজনকে বিক্রিতেও অভিযুক্ত এই নূপুর বোরা। একটা বিষয় কিন্তু দেখুন স্পষ্ট, যা সামনে এসেছে এটা টিপ অফ অ্যান আইসবার্গ।
হিমশৈলের চূড়া মাত্র, এখনও অনেক কিছু জানা এবং দেখা বাকি। তার আয় এবং তার লাইফস্টাইল দুয়ের মধ্যে বিশাল ফারাকটা ধরা পড়ে যাচ্ছিল বারবার। সতীর্থরাই হয়তো অভিযোগ করছিলেন, কারণ একটা অসুয়া তৈরি হয়তো না, আপনি কীভাবে জীবনশৈলী আপনার কেমন, আপনি দেখছেন জগৎকে দুটো চোখে আর জগৎ আপনাকে দেখছে কোটি চোখে, ফলে অতি চালাক মানুষ ভাবে আমাকে কেউ বোধহয় দেখছে না, খেয়াল করছে না, সবাই সবাইকে খেয়াল করে কার ভাবমূর্তি কেমন। এর ক্ষেত্রে তাই হয়েছে, ফেসে গেছে। কিন্তু তাতেও বোধহয় বিশেষ হেলদোল ছিল না নুপুরের, একদম ডোন্ট কেয়ার হাবভাব। খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নুপুর বোরার ওপর গত 6 মাস ধরে নজর রাখা হচ্ছিল। তার মানে মুখ্যমন্ত্রীর কাছে নুপুরের খবর ছিল। একটা সার্কেল অফিসার অভিযোগ তিনি বহু বিতর্কিত জমি মামলায় জড়িত। এখন একটা একটা করে পেঁয়াজের খোসা উঠছে আর বেরিয়ে আসছে একটা করে কীর্তি। কি অবস্থা, তাই না? এবার আপনাদের বলি, আজকে আমরা কামিং আপ লিখেছিলাম ঈশ্বর সর্বত্র বিরাজমান, যেমন আমি লিখেছিলাম আজকে লোভ সর্বত্র বিরাজমান। কেন বলছি বলুন তো? টাকার মহিমা দেখুন, লোভ সর্বত্র বিরাজমান। এই রাজ্যের দিকে তাকালে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। কোন কোন ক্ষেত্রে হলো? পার্থ অর্পিতার কথা ভুলে গেলে চলবে না। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার গার্লফ্রেন্ড, তাদের সঙ্গেও একদম শুরু থেকেই বাংলার মানুষ কিন্তু এই টাকার পাহাড় প্রথম দেখা শুরু করেছিল। হক চকিয়ে গিয়েছিল গোটা দেশ এবং গোটা বাংলা। টাকা টাকা যত গণ্ডগোল এই নিয়ে দেখুন, চলতি বছরের দোলের দিন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, মনে পড়ে যাচ্ছে যশবন্ত বর্মার বাড়িতে টাকা পুড়ে গিয়েছিল, সেগুলো কেলেঙ্কারি, আধ পড়া নোটের পাহাড় মিলেছিল। বিচারপতি থেকে আমলা দেখা যাচ্ছে কেউ বাদ নেই। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।